মিরপুর ১ নম্বর কাঁচা বাজার। দাম কত ভাই? কেজি এটা হলো আপনার 3200 করে, 1.5 কেজি ওজন সাইজ। 3200? হ্যাঁ, 1.5 কেজি সাইজ। কি কোন ভাই এত দাম? ইলিশের দাম শুনে থমকে দাঁড়ালেন বেসরকারি চাকরিজীবী মঞ্জুরুল ইসলাম রিয়াদ। এত দাম ভাই ইলিশ না, এতে তো গরুর মাংস নেই ভালো। এত দাম দিয়ে ইলিশ মাছ খাবে না। অনেকটা হতাশ হয়ে চলে গেলেন পাশের গরুর মাংসের দোকানে, কারণ এখন ইলিশের চেয়ে গরুর মাংসই সস্তা। শুধু তাই নয়, একটি ইলিশ না কিনে সেই টাকায় কিনলেন 5 দিনের বাজার। ভাই ইলিশ মাছের যে দাম, এই খাবার আমাদের গরিবের জন্য না। এখন একটা ইলিশ মাছের দাম প্রায় 4000 টাকা। আমি 4000 টাকা দা গরুর মাংস নিলাম, 2 কেজি সবজি নিলাম, চাল ডাল সব নিলাম, আমার 5 দিনের বাজার হয়ে গেছে। তাহলে এই ইলিশ মাছ খাওয়ার মতো টাকা আমাদের গরিবের নাই। এই খাবার এখন বড় লোকের, এটা স্বর্ণের দাম হয়ে গেছে এখন ভাই। যে ইলিশ একসময় মধ্যবিত্তের পাতে নিয়মিত উঠত, আজ তা যেন শুধুই রূপকথার গল্প। বাজারে গেলে এখন ইলিশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া উপায় থাকে না। ইলিশের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে যাওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ তুলে ধরলেন এই মাছ বিক্রেতা। গত বছর তো এত দাম ছিল না। না, গত বছর আপনার দাম ছিল না। গত বছর বুঝছে না, মাছ ছিল অহরহর, মাছ ছিল, দামও ছিল না। তখন আপনার এই জন্য মানে সবাই কিনতে পারছে, খাইতে পারছে। আর এবার আপনার বর্ষা পানিটা বাড়তি তো এই জন্য। আর আপনার এক সপ্তাহখানিক গেলে পানিটা কমলেই মাছের দামটা নিয়ন্ত্রণে এসে যাবে। ভোর 6টা। মিরপুর 1 নম্বর কাঁচাবাজারের মাছ ব্যবসায়ীদের কথার সূত্র ধরে টিম 360 ডিগ্রি রাজধানীর কারওয়ান বাজারে। সবজির পাশাপাশি মাছের আড়তের জন্য বিখ্যাত এই বাজার। দেশের নানা প্রান্ত থেকে আসা নানা জাতের মাছের হাট বসে এখানে। চাঁদপুর, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, খুলনা আর চট্টগ্রামের ইলিশ এসে জমা হয় এই বাজারে। খুচরা বাজারের বিক্রেতাদের সাথে তাল মিলিয়ে ইলিশের দাম বেশি হওয়ার কারণ বলতে থাকলেন কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ীরা। আমি বলি ওইখানে যারা আমাদের দাদন নেয়, দাদনের পার্টিরা ওইখানে মনে করেন একজনের তো 10 লাখ 20 লাখ দাদন নেয় পার্টিরা, ওইখানে আপনার প্রতিযোগিতা বেশি দাদা কিনা এখানে আইনা লস দেয়, কিন্তু ওইখানে দাম বেশি। মাছের আমদানি হইব, রেট কমে যাব। মাছের আমদানি কমে যাব, রেট বাড়ে যাব। ইলিশ মাছ আমদানি হইলে সব মাছের দাম কমে যায়। ইলিশ মাছের লাগে সব মাছের বাজার। ইলিশ শুধু একটি মাছ নয়, এটি বাঙালির ঐতিহ্য ও কালের সাক্ষী। বর্ষা এলেই ইলিশের ঘ্রাণ ছড়িয়ে পড়ত বাঙালির প্রতিটি ঘরে ঘরে। পদ্মা, মেঘনা আর পায়রা নদীর ইলিশ আমাদের সংস্কৃতি, আমাদের আবেগ। এই রূপালী স্বাদ এখন রাজত্ব করছে শহরের প্রতিটি বাজারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ইলিশের স্বাদ নিতে গিয়ে কেন হাই হাপিত্তাস করতে হচ্ছে মধ্যবিত্তদের? ভারতে রফতানি বন্ধ, তবুও কেন দাম আকাশ ছোঁয়া? মজুতদারি নাকি অন্য কোনো গোপন কারসাজি? অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে সেই গোপন কারণ। ধীরে ধীরে আপনাদের সেই গোপন সূত্রের কাছে নিয়ে যাব আমরা। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক আমাদের আজকের অনুসন্ধান। ইলিশ বৃদ্ধি ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সরকার 2015 সাল থেকে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় মার্চ এপ্রিলে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া আরও 2 বার বন্ধ থাকে ইলিশ ধরা। নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময় থেকে ইলিশ ধরা 22 দিন বন্ধ থাকে। আরেকবার মে থেকে জুলাই পর্যন্ত বরিশাল, চাঁদপুর, ভোলাসহ কিছু নির্দিষ্ট জেলায় ইলিশ ধরা বন্ধ থাকে। 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয় 11 জুন। ঢাকার বাজারে ইলিশের দাম যখন মধ্যবিত্তের নাগালের বাইরে,
তখন আমরা যাত্রা করি উৎসের সন্ধানে ইলিশের অন্যতম বড় ঘাঁটি দক্ষিণাঞ্চলের বরগুনায়। তেঁতুলিয়া ও পায়রা নদীর মোহনায় প্রতিদিন ভিড়ছে শত শত মাছ ধরার ট্রলার, কিন্তু এখানে এসে শুনতে হলো হতাশাজনক কথাবার্তা। কম মাছ কম, দাও দাবার ধরা যায় না, মাছ থাকা যায় না, একটা খেয়াল দিচ্ছি যে থাকতেই নাই তো আমাকে জাল হইলে 5 ইঞ্চি জায়গা মতন যাইতেও পারি না, মাছও পাই না। এখন ঘটনা হয়েছে যে আমাদের বন্যা বা আবহাওয়া খারাপ, এই জন্য কোনো ইয়া পাওয়া যায় না, যে সাগরে থাকা যায় না। ভরা মৌসুমেও বাজারে দেখা মিলছে না মাছের রাজা ইলিশের। 2 মাসের নিষেধাজ্ঞার পর প্রত্যাশা ছিল নদীতে বা সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে ইলিশ, কিন্তু সেই আশায় গুড়ে বালি। খুব একটু অভাবের উপরে আছি, কারণ অভাবে থাকতে হবে কি, যা করে আল্লাহ, আল্লাহর উপরে তো আর কোনো জোর করা যাবে না। হ্যাঁ, এই গরিব মানুষের উপরে আল্লাহ ছাড়া আর কেরা আছে, নিজেকে কর্ম করে খাইতে হইবে। এই কর্মটাই যদি আল্লাহ পাক বন্ধ হয়ে যায় তাহলে করার আজ কি, আল্লাহ যে সময় রিজিক দেবে ওই সময় যাই চলে দেবো, চেষ্টা করি, রিজিকের মালিক আল্লাহ। 58 দিন মাছ ধরা বন্ধ রেখে তাহলে কি লাভ হলো? মাছ বৃদ্ধির বদলে উল্টো কমে গেছে। গত 5 বছরের হিসেবও তাই বলছে। মধ্যবিত্তের প্লেট থেকে ইলিশ হারিয়ে যাওয়ার পেছনে শুধু বাজার নয়, নেপথ্যে আছে যোগানেও সংকট। মৎস্য অধিদপ্তরের একটা হিসেব দেখা যাক। 2019-20 অর্থ বছরে ইলিশ উৎপাদন হয় 5.5 লাখ মেট্রিক টন। পরের বছর অর্থাৎ 2020-21 অর্থ বছরে 5.65, 21-22 অর্থ বছরে 5.67, 22-23 অর্থ বছরে 5.71, আর 2023-24 অর্থ বছরে এসে 7 ভাগ কমে হয় 5.29 লাখ মেট্রিক টন। অঙ্কে হিসাব করলে 42,000 মেট্রিক টন কম। এবছর আরও কম উৎপাদনের আশঙ্কা জেলেদের। এবছর কোনো মাছ নাই, এই যে ট্রলার যায় কোনো মাছ পায় না। 3 দিন একটা ট্রলার ফিশিং করছে, শুধু 2টা ইলিশ পেয়েছে, শুধু 2টা ইলিশ আছে। এই যে এই ট্রলারগুলো সাগরে গেলে আর নাহলে খরচা নাই, ছোট বোট, তারপর 40-50 হাজার টাকা খরচা আছে। পাথরঘাটা, বরগুনা। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন BFDC মাছ ধরার ঘাট, হিমাগার, নিলাম কেন্দ্র এবং পরিবহন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংস্থাটি। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এ মৎস্যকেন্দ্র থেকে প্রতিদিনই রফতানি হয় নানা প্রজাতির মাছ, যা পৌঁছে যায় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এখান থেকে নিয়ন্ত্রিত হয় মাছের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনার বড় একটি অংশ। 3রা জুলাই 2025 সাগর পাড়ি দিয়ে ফিরে আসা মাছ ভর্তি ট্রলার ভিড়েছে ঘাটে। দ্রুতই মাছ নামানো হচ্ছে ট্রলার থেকে। মুহূর্তেই জমে উঠেছে সব আড়ত। মাছের যে ডাক হয় এই বিষয়টি দেখব, এখানে আসলে কিভাবে মাছের ডাক ওঠানো হয় এবং এখান থেকেই মাছগুলো ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্তরে ইলিশ মাছ চলে যায়। আমরা এখন এই ডাকে দেখতে যাব আসলে কিভাবে এখানে ডাকে অংশগ্রহণ করছে এবং এই মাছগুলো কত টাকায় এখান থেকে বিক্রি হচ্ছে। এই আড়ত ঘিরেই গড়ে উঠেছে কোটি টাকার লেনদেন। পাইকাররাই মূলত নির্ধারণ করেন ঢাকার বাজারে ইলিশের দাম কোথায় গিয়ে ঠেকবে। এই ডাকেই নির্ধারিত হচ্ছে কার কপালে সোনালী ইলিশ আর কে ফিরবেন খালি হাতে। এই যেমন 800 গ্রামের একটা মাছ আমরা 95,000 টাকা কিনছি, মানে 1908 টাকা দাম হচ্ছে মাছটা। তারপরে এই একটা আছে ধরে এই ধরনের 900 গ্রাম 2170 টাকা দাম আছে। আচ্ছা, তারপর আমরা কথা বলি একজন পাইকারের সঙ্গে, যিনি এইমাত্র একটি লটে ইলিশ কিনেছেন ৭৬,০০০ টাকা মন দরে। এটা কি বিক্রি হলো ৭৬,০০০? হ্যাঁ, আপনারা কি পাইকার? এটা কি করবেন এখন? বরফ দিয়ে তার পাঠাবেন কি ঢাকায়? ঢাকায় না, মাছ থইলই কয়দিন রাখেন আপনি?
যখন তো পড়াই দিয়ে এই মাছ মানে 15-20 দিন পর মাছ পড়ছে মাছ না হ্যাঁ 15-20 দিন পর মাছ পড়ছে সাগর দিয়ে এত মাছ আয় নাই। ও আজকে বেশি আসছে এই বেশি আবহাওয়া খারাপ। না এই মাছটা এখন কি করবেন, এটা কোথায় নিয়ে যাবেন? খুলনা টাকা ভরসা দাম ভালো পাওয়া যায় যখন তো এখন এই মাছ নাই যখন তো। তিনি 1 মণ ইলিশ কিনেছেন। প্রতিটি ইলিশের ওজন গড়ে 750 গ্রাম, আর দাম পড়েছে 1900 টাকা করে। ঢাকাতেও তো একই মাছ একই দামে বিক্রি হচ্ছে, তাহলে লাভটা কোথায়? উত্তর মিলছে অন্য জায়গায়। আসলে লাভটা হচ্ছে ওজনের কারসাজিতে। একজন আড়তদার যেটিকে 40 কেজি বা 1 মণ বলে বিক্রি করছেন, বাস্তবে সেই মাছের ওজন 43 কেজি, অর্থাৎ 3 কেজি অতিরিক্ত। 750 গ্রাম ওজনের ইলিশ হলে প্রতি কেজিতে মাছের দাম প্রায় 2235 টাকা। সে হিসেবে 3 কেজি বাড়তি মাছের মূল্য দাঁড়ায় প্রায় 6700 টাকা। এই বাড়তি 3 কেজি মাছ দেয়া লাগে জেলের কষ্টের ঘাম ঝরা পরিশ্রমের অংশ থেকে, আর সেখানেই লুকিয়ে আড়তদারের আসল মুনাফা। উৎসে আড়তে আর খুচরা বাজারে ইলিশের দাম হয়তো প্রায় এক, কিন্তু হিসাবের খাতায় লেখা থাকে না এই বাধ্যতামূলক বখরা। ফলে কেউ জানতেই পারে না দাদন ব্যবসায়ীরা কিভাবে চুপি চুপি মোটা অঙ্কের টাকা পকেটে ভরে নিচ্ছে। জেলে ও মাঝিদের সঙ্গে কথা বলে জেনে নেব বাজারের পেছনের আরো গল্প। এখানে ওই টোল নেবে, তারপরে খাজনা, হ্যাঁ এই সমস্ত কাটিয়ে লেবার এই মাছ বাধ্যতামূলকভাবে আড়তদারের কাছে বিক্রি করতে হয় জেলেদের। প্রতি লাখে দিতে হয় 1700 টাকা কমিশন। এবার আড়তদারের সঙ্গে সরাসরি কথা বলার সময় এসেছে। দীর্ঘদিন ধরে দাদন প্রথায় বন্দী রয়েছে জেলেরা, বাধ্য হয়ে বিক্রি করতে হয় আড়তদারের কাছে। জানতে হবে কেন এত কমিশন নেন। একটা জেলের একটা বোর্ড তৈরি করতে 20 লাখ টাকা লাগছে, এক আড়তদার তাকে 10 লক্ষ টাকা দিয়ে হেল্প করছে। হেল্প করার বিষয়টা এরকমের, আমি আপনাকে 10 লক্ষ টাকা দিছি, আপনার ট্রলারে আহরিত সকল মাছ আমার কাছে বিক্রি করবেন। আমি বিক্রি করলে যেই দাম আসবে ওর থেকে আপনার সাথে যে রকমের কন্ট্রাক্ট 5 টাকা 4 টাকা 3 টাকা কমিশন কাটবো। কমিশন কাটা এই টাকা থেকে 1 টাকা 25 পয়সা সরকার রাজস্ব পাবে, 1 টাকা 75 পয়সা লেবার যাবে, বাদ বাকি টাকা আড়তদার পাবে। আপনি যখনই তার টাকা পরিশোধ করে দেবেন তখন আর আপনি তার সাথে দায়বদ্ধ না। দাদন প্রথার দায় সরাসরি অস্বীকার করলেন তিনি। কিন্তু এখানেই শেষ নয়, প্রশ্ন আরও আছে। মাছের উৎপাদন কমে যাওয়ার পেছনে কি সত্যি প্রাকৃতিক কারণ, নাকি এর আড়ালেও রয়েছে কোনো গোপন সমীকরণ? ইলিশের দাম বাড়ানোর পেছনে কারা, কেন, কিভাবে, এই কারসাজির পুরো গল্প আপনাদের জানাবো। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ইলিশের দাম বাড়ার পেছনে শুধু উৎপাদন সংকট নয়, রয়েছে দীর্ঘদিনের এক অপ্রকাশ্য কারসাজি, দাদন প্রথা। দাদন মানে আগে ভাগে টাকা দিয়ে জেলেকে জিম্মি করা। সমুদ্র থেকে মাছ তুলে ফেরার পর বাধ্য হয়ে সেই আড়তদারকেই দিতে হয় মাছ, কিন্তু নির্ধারিত অনেক অনেক বেশি কমিশনে। লাভ নয়, বাঁচার তাগিদে জেলেরা হারিয়ে ফেলছেন স্বাধীনতা, অনেকে আবার মাছ ধরতে গিয়ে সাগরেই জীবনটা দিয়ে দিচ্ছেন। বরগুনার রাসেল হাওলাদার, তার বাবা বাবুল হাওলাদার ছিলেন একজন জেলে। 5 বছর আগে ইলিশ মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেননি। নিখোঁজ সমুদ্রের গহীনে হারিয়ে যাওয়া হাজারো প্রাণের মধ্যে বাবুল হাওলাদার একটি নাম মাত্র। আমরা যখন ডাইনিং টেবিলে বসে ইলিশের স্বাদ নেই, তখন হয়তো ভাবি না এই মাছের পেছনে লুকিয়ে আছে কত জীবনের আত্মত্যাগ। এই বাবুল হাওলাদারের মতো কত নাম আজও আমাদের জানা নেই, অথচ তাদের ত্যাগেই টিকে আছে দেশের আমিষ চাহিদা, টিকে আছে প্রবৃদ্ধির গল্প। অনেক ঝড়, তারপর ঝড়, এবার আমি আম্মু কয় যে মনু দেখ দিয়ে এরকম ঝড়, তাই তোর আব্বুর ফোনে ফোন দিয়ে দেখ দি,
কিন্তু আমি শেষকালে ফোন দিয়েছি আব্বুর ফোনে, শেষকালে আমার আব্বুর ফোনে ঢোকে না দেখে আমি তারপর দৌড়িয়ে আমি যে বাড়ি ওই মাঝি আছে ওই বোর্ডের মাঝি তার বাড়ি চলে গেছি আমি দৌড়িয়া। তারপরে আমি বিরছি অনেক বিরছি অনেক শুনি যে অনেক গাঙ্গে ভোট পড়ছে এবং ভোট পড়িয়ে মানুষ মরে মরে বেশি চড়ছে, এরকম মানে খবর শুনি। কেউ আনতে পারে না দাবারের চোটে, কেউ যাইতে না দাবারের জন্য। আমরা গেলাম মোস্তফা চৌধুরী ধরে, মোস্তফা চৌধুরী সেও নিজে ওই একই আশ্বাস দিলে যে পড়ে গেছে আমরা কী করবো, আমাকে তো আর কিছু করার আছে। শেষকালে আমরা নিজেকেও চেষ্টা মতন আর ওই মালিকে কিছু দিলে পুরি মুড়ি আমার তেল মাল কিনে ওই আমাকে ওই নিশান বাড়িয়ে ফাইটার আছে ছোটো ছোটো টলার ওই এই বিষেদ গেছি। তো অত আমের এই আমাকে বিষ খেলির মধ্যে বই তলাই যায়। সের জন্য আমাকে সত্যি কথা বলতে আমাকে কোনো সরকার আমাকে উপকার করে না বা কোনো টিউনও উপকার করে না। রাসেলের কণ্ঠে যখন বাবাকে খোঁজার গল্প শুনছিলাম, ভেতরে কিছু একটা কেঁপে উঠছিল। এই কষ্ট আমরা অনেকেই বুঝি না, না সরকার, না আড়তদার, না জনপ্রতিনিধি, এমনকি আমরা ইলিশ প্রেমীরাও। আমরা কেবল ইলিশের দাম শুনি, কিন্তু সেই দামের পেছনে যে একটা জীবন, একটা পরিবার হারিয়ে যায়, তা হয়তো আমাদের আলোচনায় আসে না। আমিও মাঝে মাঝে আমিও নদীতে যাই বা আমার আশেপাশে প্রতিবেশী সবাই নদীতে যায়। 10টা ফ্যামিলি নদীতে যায় না, আর তা সবাই নদীর কাছে, আমাকে প্যাডি চলে নদীর দেয়া। আরও একজন হাজির হন আমাদের ক্যামেরার সামনে, কণ্ঠে কাঁপন, চোখে জল। হারিয়ে যাওয়া ভাইয়ের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন বছরের পর বছর। একদিন মাছ ধরতে গিয়ে আর ফেরেননি তার ভাই। সাগরে গেছিলেন মাছ ধরার জন্য, তারপর কোনো খোঁজ করতে পাইনি। ভারতে গেছি 3বার খোঁজ করতে, পাইনি না। ওইদিনের ঘটনাটা বলেন দেখি। তারপর তো দেশে আই দেই, বাড়ি ঘর দুয়ার কিছু নাই, তো ঘর দুয়ার নাই, সব পড়িয়ে গেছে। আমার ছেলে দুগ্গ আনলে জ্ঞান পাড়া বুঝছি, হিদুগ্গ মরিয়ে গেছে। হ্যাঁ একবারই মানে নিয়ে হারা রাখছে হিদুগ্গ বাঁচছে আছে, বাইরে আর পাইনি। সরকারি ওয়েবসাইট বলছে এই পাথরঘাটা উপকূলে ইলিশ ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন শতাধিক জেলে, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ছিল না কোনো সরকারি তালিকা, ছিল না স্বীকৃতিও। আমরা ঢাকা শহরে আমাদের ডাইনিং টেবিলে যে ইলিশ মাছ পাই, সেই ইলিশ মাছগুলো সমুদ্র থেকে ধরে আনেন যে জেলেরা, তারা বিভিন্ন সময়ে নিখোঁজ হয়েছেন সমুদ্রে, তাদেরই তালিকা দেওয়া হয়েছে এখানে। একজন স্থানীয় সাংবাদিকের একক প্রচেষ্টায় সেই মৃত জেলেদের তালিকা তৈরি হয়, যা পরবর্তীতে গ্রহণ করে স্থানীয় প্রশাসন। স্মৃতির দেয়ালে খোদাই হয়ে ওঠে সেই হারানো মানুষগুলোর নাম। এই জেলেদের নিয়ে কিন্তু আসলে কারো ভাবনা নেই। তো অসংখ্য যে জেলে আমাদের এই অঞ্চলে সাগরে জলোচ্ছ্বাস, বন্যায় কিন্তু অনেক ট্রলার ডুবি হয়, সে ট্রলার নিখোঁজ হয়, পাশাপাশি ট্রলারে যতগুলো জেলে থাকেন তারাও কিন্তু নিখোঁজ হয়। আমরা চাচ্ছি যে এটি আইনি একটা স্বীকৃতি পাক, আইন আকারে আসুক। জেলেদের অন্তত তারা অর্থনৈতিকভাবে যে অবদান রাখছে তাদের কিছুটা হলো একটা সম্মান দেখানোর জন্য আমরা এটা করছি। পটুয়াখালীর কলাপাড়া। শিববাড়িয়া নদীর তীরে ভোরের আলো ফোটার আগেই ব্যস্ত হয়ে ওঠেন জেলেরা। এই চিত্র শুক্কুর মিয়ার ট্রলারের সামনে। সমুদ্র যাত্রার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাল বাছাই, খাবার গোছানো, মাস্তুল, ইঞ্জিন পরীক্ষা, আরেকটা অভিযান সমুদ্রের গভীরে ইলিশের খোঁজে। আমরা এটা ইলিশ এখনো ইলিশ মাছের সিজন, ইলিশ মাছই ধরি, তাই এই যে আবার আমাশাও ধরি। কত মন পাওয়া যায়, কত পাওয়া যায়, দাম কিরকম ভাবে নির্ধারণ? এইটা মনে করেন ইলিশ মাছের কিরিবে কোনো ইতে 5 মন, 10 মন, 20 মন। শুক্কুর মিয়ার মতোই আরও একজন জেলে, যার নাম জয়নাল গাজী, কিন্তু তার গল্প যেন অসংখ্য জেলের সাথে মিলে যায়। তিনি সবকিছু বাজি রেখে যাচ্ছেন সাগরে। জমি বন্ধক, গরু বিক্রি, এমনকি দাদন নিয়েছেন চড়া সুদে, শুধু এই আশায় যে মাছ পেলে সব শোধ করবেন। 3 লক্ষ টাকা লোন করছি, করে ভোট করছি, ভোট করে মানুষজন একটা চালাইলাম। এবার মনে করেন সাগরে যাইতেছি, মাছ পোনা হইতেছে না, ঠিক আছে। মানুষজন রাখতে, ভোট করে চালাই দিলে মানুষজন রাখতে হবে। মাছ কম পাচ্ছি, মাছ পাই না, মাছ নিয়ে যাবেন একটা। তাহলে আপনারা যে জমি জায়গায় বিক্রি করছেন, এটা হচ্ছে কীভাবে উঠাবেন? এটা মাছ যদি না পান, মাছ না বাইরে তো উঠান নাকি, উঠাতে পারবো না।
যদি আল্লাহ দেয় তাই মনে করেন মানুষজন লইয়ে চললাম, মানে টাকাটা হইলে আবার জায়গা রাখতে পারলাম বা নিজেও চলতে পারলাম। এই এরকম করে নিঃস্ব হয়েছে কেমন অনেক লোক? বহুত লোক নিঃস্ব হয়ে গেছে। একদিকে ঝুঁকি, অন্যদিকে আশার ভেলা। গভীর সমুদ্রের ঢেউয়ের চেয়ে বড় ভয় এখন দাদন ব্যবসায়ীদের সুদের হিসাব। তবুও মাছের আশায় তার মতো হাজারো জেলে পাড়ি জমাচ্ছেন বঙ্গোপসাগরের বুকে। সুদের কারবারের চাপে কাবু জয়নাল গাজীর মনে কাজ করছে আরও একটি শঙ্কা, সেটি হলো দানব ট্রলিং বোট। এই বিশাল আকারের যান্ত্রিক নৌকাগুলোর বিরুদ্ধে তার যত অভিযোগ। কিন্তু ওই ট্রলিংটা যদি বন্ধ না হয় তা মনে করেন যে বাংলাদেশে 2 বছর ট্রলিং যদি থাকে তাহলে মনে করেন মাছ আর পাবে না, মাছে পাওয়ার কোনো পরিকল্পনাই থাকবে না। আওয়ামী লীগ সরকার যাওয়ার পর ভারতের কোনো বোট ঢোকে না। আর আপনার এই বাংলাদেশে ঢোকো, ভারতের ভিতরে যদি বাংলাদেশের বোট যদি ঢোকে তবুও তাদের কোনো সাহায্য নেই। শুধু ইলিশ নয়, পানির নিচের সব জীববৈচিত্র্য ধ্বংস করছে এই ট্রলিং বোটগুলো। স্থানীয় জেলেদের দাবি, শত শত ট্রলিং বোট গভীর সমুদ্রে শুধু নয়, নিষিদ্ধ এলাকাতেও নির্বিচারে মাছ ধরে। ফলে ছোট ফিশিং ট্রলার নিয়ে যেসব জেলে সমুদ্রে পাড়ি দেন তাদের ভাগ্যে জোটে শুধু ক্ষোভ আর শূন্য জাল। আমরা আবারও ফিরে যাই বরগুনার পাথরঘাটায়, বাংলাদেশের অন্যতম প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসিতে। ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর বক্তব্যে উঠে আসে সেই দানব ট্রলারের কথা। আমি একবার ইন্ডিয়া গেছিলাম, তো ইন্ডিয়া গিয়ে একটা হারবার আছে, হারবারে কাকদ্বীপে হারবার, সেখানে সব জালিয়ার আসছে আমার সাথে আলাপ করে। আমি কই যে ভাই তোমরা আমাগো দেশে যাও কেন? কয় যে আমাগো দেশে, আমাগো ভারতে যে বঙ্গোপসাগর পড়ছে এর মধ্যে কোনো ইলিশ মাছ নাই। নাই কেন? কয় যে এই যে ট্রলিং এলারা, ওর উদ্দেশ্য কাঠের ট্রলিং, ওই কাঠের ট্রলিংয়ে সব মাছগুলো ধরে ফেলায়, যার জন্য আমাদের ভারতীয় যে বঙ্গোপসাগর এটা একেবারে মাছ শূন্য। এই জন্যই বাংলাদেশে আসে এবং বাংলাদেশে এসে ওই যে মাছটা তারা নিয়ে যায় তো নিয়ে যায়। তাহলে প্রশ্ন ছিল, উৎপাদন বাড়ানোর উপায় কি? আমার মনে হয় যদি একটা বছর কোনো রকমের এই অবৈধ জাল শূন্য হয় তাইলে পরের বছর মাছের কোনো অভাব হবে না, পানি মাছ সমান হয়ে যাবে। বিভিন্ন রাজনৈতিক গ্রুপ টুপ যারা আছে এরা আসলে এই যেভাবেই হোক তাদেরকে একটা সাপোর্ট দেয়, এই সাপোর্টটা বন্ধ করতে হবে। এবং আমাদের যারা এই যারা মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী, নৌপুলিশ, এরা একটু মানে ভালোভাবে যদি দেখে তাইলে এই জালটাও পাততে পারে না আর এই ইলিশ মাছও ধ্বংস হয় না। তবে শুধু দেশীয় নয়, বিদেশি ট্রলিং বোটও যেন হয়ে উঠেছে শিকারী। রাতে সমুদ্র জুড়ে এমন আলো জ্বলে যেন সমুদ্র নয়, যেন এক জনপদ। এমন তথ্য জানালেন এই প্রত্যক্ষদর্শী জেলে। হেরা চাংমুলে ঢোকে 2000-4000 ঢোকে ভারতীয় ট্রলিং। কোথায় ঢোকে? বাংলাদেশে। ওই ভারতীয় মনে করুন একদম ডাইরেক্ট ওই চিটাঙ্গের কাছার ধরে। এখনো? হ্যাঁ, হেরা 2000-4000 পর্যন্ত ঢোকে, এক লগে ঢোকে। বুঝা জানি হেরা রাত্রে বাতি জ্বালাইলে বুঝা জানি একটা শহর, যেরকম একটা বরিশাল ডিস্ট্রিক্ট আমাকে ওই ডিস্ট্রিক্টের মতো একটা শহর বানাইলে। ওখানে আর কেউ যায় না কেন? না, ওদের সাথে ওদের প্রত্যেকটা বোর্ডে ওয়ারলেস, প্রত্যেকটা বোর্ডে ওয়ারলেস। মনে করেন একটা বোর্ড আটকামো, আমরা বাংলার যদি আটকানোর চেষ্টা করি একটা, ওরা লগে লগে ওয়ারলেস করে, ট্রলার জমা হয়ে যায়। আর ওদের ট্রলার হইলে হেভি চালু। ওদের ট্রলার আমাদের ট্রলার অনেক দৌড়ে ফাস্ট, বড় বড় ইঞ্জিল দেয়। তাহলে বাংলাদেশের ভিতরে হচ্ছে ইন্ডিয়ানরা আসে। বিএফডিসির স্থানীয় ব্যবস্থাপকও স্বীকার করলেন ট্রলিং বোটের নেতিবাচক প্রভাব। বিএফডিসি পাথরঘাটা কেন্দ্রটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র। গত 2 অর্থবৎসরের ইলিশের পরিসংখ্যানে দেখা যায় যে তুলনামূলকভাবে কম আছে। এর কারণ হলো অবৈধভাবে কাঠের ট্রলিং তৈরি করে অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ অগভীর সাগরে এবং নদীর মোহনায় মাছ ধরার ফলে হাজার হাজার প্রজাতির পোনা মাছ বিনষ্ট হয়েছে। ফলে
যে পরিমাণ ইলিশ হওয়ার কথা তা অকালেই ঝরে যাচ্ছে। যেখানে গভীর সমুদ্র হওয়া উচিত মাছের নিরাপদ আশ্রয়, সেখানে চলছে অবাধ শিকার, নিয়ন্ত্রণহীন ট্রলিং আর বিদেশি অনুপ্রবেশে দিশেহারা বাংলাদেশের মৎস্যজীবীরা। প্রশ্ন থেকে যাচ্ছে, কে নিয়ন্ত্রণ করবে এই সমুদ্র? কে রক্ষা করবে বাংলাদেশের জাতীয় মাছ, জাতীয় সম্পদ ইলিশ? সমুদ্রে মাছ ধরার নামে চলছে ট্রলিং বোটের দানবীয় প্রতিযোগিতা। জেলার পর জেলা, নদীর পর নদী, ইলিশ ধরা নয় যেন ইলিশের নিধনের উৎসব। এই অপরাধ ঠেকাতে অভিযান চালিয়েছে কোস্টগার্ড, আর তাতেই ফেটে পড়ে সংঘর্ষ, উঠে আসে রাজনৈতিক ছত্রছায়ার প্রমাণও। তাহলে প্রশ্ন উঠেছে, উৎপাদনের আগে যারা ইলিশ ধ্বংস করছে সেই দানবদের ঠেকাবে কে? সুপ্রিয় দর্শক, চলুন দেখে নিই বরগুনার পাথরঘাটায় সেদিন কি ঘটেছিল কোস্টগার্ডের অভিযানে। 18 জুন 2025, বরগুনার পাথরঘাটা উপকূল। দুটি অবৈধ ট্রলিং বোট জব্দ করে কোস্টগার্ড। কিন্তু এই অভিযান মুহূর্তেই উত্তেজনায় রূপ নেয়। বোটপুল এলাকায় ট্রলার সংশ্লিষ্টরা ভাঙচুর চালায় কোস্টগার্ডের দুটি মোটরসাইকেল ও একটি গাড়িতে। পরিস্থিতি সামাল দিতে অভিযানে নামে যৌথ বাহিনী। এবার আমরা সেসব জব্দ করা প্রতিষ্ঠানগুলোতে যেতে চাই, জানতে চাই কেন ট্রলিং বোটের মতো দানব ট্রলার সাগরে নামানো হয়। আমাদের প্রথম গন্তব্য মাসুম অ্যান্ড সন্স। ট্রলিং বোটের মালিক মাসুমের কার্যালয় এখন তালাবদ্ধ, বন্ধ ব্যবসায়িক কার্যক্রম, গায়েব মালিক। এই কার্যালয়ে বসতেন মাসুম কোম্পানির কর্ণধার, কিন্তু অভিযানের পর থেকে এখানে তালা ঝুলছে। তদন্তে উঠে এসেছে জব্দ হওয়া দুটি বোটের একটি তার মালিকানাধীন। এবার পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান এনামুলের প্রতিষ্ঠানে। এনামুল অ্যান্ড সন্স নামটা শুধু ব্যবসার নয়, রাজনৈতিক প্রভাবেরও প্রতিচ্ছবি। তার কার্যালয়েও নেই চেয়ারম্যান সাহেব, তবে কথা হলো তার ম্যানেজার ভুট্টোর সঙ্গে। না, আমি বলছি ট্রোলিং তো হচ্ছে যে আপনার ক্ষতি করতেছে, সবাই অভিযোগ করতেছে, সবাই বলতেছে ছোট ছোট যারা জেলে। আপনার ঠিক আছে, এখন তো বর্তমানে আপনার ট্রোলিং বন্ধ পাথরঘাটা কোম্পানি। ট্রোলিং ছিল, ট্রোলিং সব ই করে ফেলাইছে, এখন ওই ই করে ফেলাইছে যে আপনার লাম্বা জালের জন্য ই করে ফেলাইছে, লাল জাল। আপনাদের কি মামলা হয়েছে? না না, আমরা তো ট্রোলিং নামাই নেই এবছর। তিনিও দোষ স্বীকার করলেন না, বরং দোষ চাপালেন চট্টগ্রামের ট্রলিং বোট মালিকদের ঘাড়ে। একটা, দুইটা, তিনটা। টিম 360 ডিগ্রি এবার কোস্টগার্ডের সাথে একটি অভিযানে। সমুদ্রের বুক চিরে এগিয়ে চলা এই অভিযানে লক্ষ্য একটাই, অবৈধ ট্রোলিং বোট এবং মাছ পাচার চক্র। হঠাৎই একটি মাছ বোঝাই নৌকা সন্দেহজনক গতিতে স্থান ত্যাগ করে। সন্দেহ হয় চ্যালেঞ্জ জানায় কোস্টগার্ডের সদস্যরা। দুই পারে নজরদারি বাড়ানো হয়, কোন নৌকা থামছে, কে কার সঙ্গে যোগাযোগ করছে সবার উপর। কোস্টগার্ড সদস্যরা দ্রুত নির্দেশ দেন নৌকা চালানো যাবে না। শুরু হয় তদন্ত ও জিজ্ঞাসাবাদ।
বোটের খাবারের জন্য আপনারা আচ্ছা, আপনাদের 19 জন কর্মচারী না? একটি একটি করে খুঁজে দেখা হলেও আপাত দৃষ্টিতে নিষিদ্ধ কিছু মেলে না। কারণে আপনারা চলে আসছেন। আমরা এবার পৌঁছাই সমুদ্রের মোহনায় বিষখালী নদীপথে। সামনেই দেখা গেল একের পর এক ট্রলিং বোট। যে উইং, সামনের উইং সেগুলো সব তুলে রাখছে এগুলো। আচ্ছা, এইটাই। তারপরে এই যে সামনে। কিন্তু এগুলোর মালিক কোথায়? অভিযানের খবর ছড়িয়ে পড়তেই গা ঢাকা দিয়েছেন অধিকাংশ ট্রলিং বোট মালিক। পাথরঘাটাতে যে ট্রলিং বোটের বিরুদ্ধে যে অভিযান চলছে কোস্টগার্ডের, এর পরবর্তীতে ট্রলিং বোটগুলো খুলে রাখা হয়। আমরা এখানে দেখছি একটি ট্রলিং বোটের এখন পর্যন্ত পুরোপুরি হুইল খুলে রাখা হয়নি। এই হুইলগুলো দিয়েই সাগরে 40 মিটারের নিচে পর্যন্ত হচ্ছে মাছ ধরা হয়, যেটি হচ্ছে আইনত নিষিদ্ধ। এই পুরো অভিযানের পেছনের পরিকল্পনা, বাস্তবতা এবং চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলতে চাই কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রওনকের সঙ্গে। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় টেকসই মৎস্য আহরণ ও সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে এবং অবৈধ আর্টিসানাল ট্রলিং বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড। অবৈধ জালের ব্যবহার রোধকল্পে ও জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, মাইকিং, জেলেদের সাথে নিয়মিত মত বিনিময় সভা, বোট ট্রলার সমিতি ও আড়তদারদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। ভারতে ইলিশ রফতানি বন্ধ, এটা কাগজে কলমে। বাস্তবে রাতের আধারে এখনও সীমান্ত পেরিয়ে যাচ্ছে দেশের সোনালী মাছ। আর এদিকে দেশেই ইলিশ কিনতে হচ্ছে রেকর্ড দামে। মধ্যবিত্তের থালা থেকে ইলিশ যেন হারিয়ে যাচ্ছে চিরতরে। গ্রাহকরা গুনছেন অতিরিক্ত টাকা, অথচ সেই দাম বা সেই টাকা পৌঁছায় না প্রকৃত জেলেদের হাতে। কারণ মাঝখানে বসে আছে দাদন চক্র নামের অদৃশ্য এক শোষক শ্রেণী। প্রশাসন কখনো ঝটিকা অভিযান চালায়, ছবি তোলে, সংবাদ শিরোনাম হয়, কিন্তু পরিবর্তন হয় না বাস্তবতায়। আর ঠিক এইভাবে হারিয়ে যেতে বসেছে বাঙালির গর্ব, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পাওয়া ঐতিহ্যবাহী ইলিশ মাছ। প্রশ্ন তাহলে থেকে যায়, ইলিশ বাঁচবে তো, নাকি লুটপাটের দরিয়ায় আবারও হারিয়ে যাবে? সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।